দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। কলা কেন্দ্র ও কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্র উৎসব ও 14তম কিবরিয়া ছাপচিত্র মেলা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যখন আমাদের বাসায় ছিলে তখন বাসার সবাইকে তোমার কেমন লেগেছে? ভালোই তো লেগেছে, সবাই তো আমাকে বেশ আপন করেই নিয়েছে বলে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, চাচিকে দেখে তো মনে হলো সে আমাকে নিজের মেয়ের মতো করেই আদর করছে। আচ্ছা আপু, তুই কি কবির ভাইয়ের বান্ধবী বানি আপুর সাথে ভালোভাবে কথা বলেছিস? হ্যাঁ বলেছি। কেন? তুই আপুটাকে দেখছিস? আপুকে দেখলেই একদম অন্যরকম লাগে। তোর যদি এতই ভালো লাগে বললাম তো, তুই বাসায় নিয়ে আয়। আরে তুই বিষয়টা বুঝতেছিস না, উনি তো বাসায় আসছেই, আর চাচিও নাকি বানি আপুকে অনেক পছন্দ করেছে। রাত 9:30 থাকছে একক নাটক। আমি যাই না গেছি, আপনি ভয় পাইলে তোতলায়া যান, আপনি খালি আপনার নাম ডাকুন। লাল। আপনি জানেন, কোনো নারী যখন সত্যিকারের ভালোবাসা পায় তখন তার মুখে এক সুন্দর উজ্জ্বলতা খেলা করে, আর এরা শুধু তার প্রেমিকই টের পায়। চুপ করেছেন যে? ভালোবাসি আপনারে আমি। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখীব। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, শুভ্র সুন্দর লাগছে আপনাকে। আগামীকাল রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তীকে মাথায় রেখে এবারে আপনার নতুন একটি গান রিলিজ হয়েছে। একটু জানতে চাইবো গানটি সম্পর্কে, যে কোথা থেকে রিলিজ হলো বা কেমন ছিল অভিজ্ঞতা? এটা রিলিজ হচ্ছে আজকেই। আচ্ছা, ঠিক রবীন্দ্র জয়ন্তীর প্রাককালেই জি সিরিজ থেকে। গানটির সঙ্গীত আয়োজন করেছেন কলকাতায় পার্থ পাল, আর রেকর্ডিং, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবই ওখান থেকেই করা। আচ্ছা, কতদিন আগে থেকে কাজটি করছিলেন? এটা বছরখানেক আগেই রেকর্ডিংয়ের কাজটা শেষ হয়েছে। মিউজিক ভিডিও করেছি, মিউজিক ভিডিও করেছেন বরাবরই ও আমার কাজটাই করে থাকে, স্থপতি ধ্রুবজ্যোতি। মিউজিক ভিডিও কাজটা শেষ করেছি তাও 10 থেকে 15 দিন আগে। আচ্ছা, তাহলে খুব রিসেন্ট টাইমে মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। অনেক আগে, মানে প্রায় বছরখানেক আগে যেহেতু গানের রেকর্ডিং করেছেন, এতদিন ধরে গানটা আসলে রিলিজ কেন দেওয়া হয়নি? আসলে গানের রেকর্ডিংটা তো আগেই করতে হয়, তারপরে গানটাকে ঘিরে ভাবনা থাকে, কিভাবে কখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, সেই অবস্থাকে মাথায় রেখে তারপরে গানগুলোকে রিলিজ করা হয়। মিউজিক ভিডিওর কাজটা কিভাবে করেছেন? এখানে কি কোনো গল্পকে মাথায় রেখে কাজ করা হয়েছে কিনা? গানটা তো প্রেমের গান, যেটা 136 বছর আগে গানটা লেখা হয়েছে। তো
একদম প্রেমের গান। এখানে অপেক্ষা আছে, ভালোবাসা আছে। তাই এই গানের ভাবটাকে ঠিক রেখে আমরা মিউজিক ভিডিওর কাজটা করেছি। মিউজিক ভিডিওতে কি আপনাকে দেখা যাবে? হ্যাঁ, আমাকে দেখা যাবে। আচ্ছা, যেহেতু রিলিজ হবে আজকেই, হ্যাঁ। তো কোনো একজন শিল্পীর, সে যত বড় সঙ্গীত শিল্পী হোক না কেন, রিলিজ হবার আগে একটা টেনশন কাজ করতে থাকে, একটা নার্ভাসনেস কাজ করতে থাকে, সেটা কি এই মুহূর্তে কাজ করছে? হ্যাঁ, ওখানে অনেক যত্ন করে কাজগুলো সব কাজই করা থাকে। দর্শকরা কতটা পছন্দ করছে, কতটা ঠিকঠাক ফিডব্যাক দিচ্ছে কিনা, মিউজিক ভিডিও, গানটা কেমন শোনাচ্ছে, সবকিছুর একটা অপেক্ষা থাকে। অবশ্যই অনেক পরিশ্রম করে কাজ করে দর্শকরা বা শ্রোতারা আসলে কিভাবে গ্রহণ করবে, সে একটা টেনশন বা প্রেশার তো থাকেই। একটু গানটা শুনবো নাকি আমরা, দুটো লাইন আপনার কণ্ঠে? এই গানটা এখন করছি না, আচ্ছা, অন্য গান অন্য কোনো গান তাহলে শুনি আমরা। হ্যাঁ। কোন গান? খুব বহুশ্রুত একটি গান, এই জন্মজয়ন্তী উপলক্ষেই খুব গাওয়া হয়ে থাকে, সেটা আমি একটু চেষ্টা করছি। অবশ্যই শুনি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ভালো লাগছে, এবং সেখানে নিমন্ত্রণটাও আছে, মানে এনটিভির নিমন্ত্রণে এসে নিমন্ত্রণকে ঘিরে একটি গান, ভালো লাগছিল শুনতে। আপু, আগামীকাল যেহেতু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, এবং একজন রবীন্দ্র শিল্পীর জায়গা থেকে এই দিনটা আপনার কাছে বা আপনাদের কাছে বিশেষ, আগামীকালের পরিকল্পনা কি? আগামীকাল একটা অনুষ্ঠান আছে, টেলিভিশনে আছে, মঞ্চে আছে, তো আর সারা বছরই আসলে কিছু না কিছু চলতেই থাকে। আর যেহেতু রবীন্দ্রনাথের গানের চর্চাটা বেশি করে করি, কাজেই এই দিনটা, জন্মদিন, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, বিশেষ করে জন্মদিন, মনে হয় যে আসলে মাস 3 আগে থেকেই প্রিপারেশন শুরু হয়ে যায়। তো কখনো মনে হয় যে একটা বিশেষ একটা মানুষের জন্মদিন, সেটা নিজের থেকেও বড় উৎসব আপন। উৎসব একটা ব্যাপার, ভীষণ উৎসব, সারা দেশেই তো আনন্দমুখর একটা বিষয় কাজ করে ভেতরে ভেতরে। সারা দেশেই তো উৎসব চলে, তাই না? ব্যস্ততা তো বিভিন্ন দিকে আছে, গানকে ঘিরেই ব্যস্ততা রয়েছে, কিন্তু আপনার বিভিন্ন মুখে ব্যস্ততা রয়েছে। একটু জানতে চাইবো সাম্প্রতিক অন্যান্য আর কি কি কাজকে ঘিরে আপনার ব্যস্ত সময় যাচ্ছে? এবার অনেক দিন থেকে আমি চেষ্টা করছি যে রবীন্দ্রনাথের গানকে নিয়ে কিছু একটা লেখা। আচ্ছা। তো এবার কালবেলাতে আমার একটা লেখা যাচ্ছে, তার শিরোনাম ফুলে ফুলে রবীন্দ্রনাথ। আচ্ছা, কিরকম, মানে কি বিষয়কে কেন্দ্র করে সেটা? রবীন্দ্রনাথের ছোটবেলা থেকেই ফুল ভীষণ পছন্দের ছিল, ফুল তো সবারই পছন্দ, কিন্তু এখানে উনি অনেক বিদেশি ফুলের নাম দিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথের সাহিত্যে, কবিতায়, গানে
ফুল ব্যাপারটা এসেছে বারবার বারবার এসেছে এবং বিভিন্ন ফুলের নাম এসেছে। আচ্ছা, এই সেটাকে ঘিরেই আমার একটা লেখা, আমি গানটাকে ফোকাস করে লেখার একটু চেষ্টা করেছি। বাহ, এই প্রথম এবারে কি প্রথম? এই লেখালেখি কাজটা আমি প্রথম শুরু করেছি। কেমন লেগেছে প্রথমবার রবীন্দ্রনাথ মানে নিজের ভালোবাসার জায়গাটুকুকে নিয়ে লেখা? আসলে পড়তে গিয়ে এখন বুঝি যে এত বড় একটা মানে সমুদ্রে একটু লিখতে গেলেও মানে 200 ওয়ার্ডও আমি যদি লিখতে যাই সেটাও কম পড়ে যায়। সেটা কম পড়ে যায় না, প্রচুর পড়তে হয়। হ্যাঁ, কারণ একটা মানুষকে ঘিরে, এমন একটা মানুষ রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ঘিরে প্রত্যেক দিনই কিছু না কিছু লেখা আসছে, গবেষণা আসছে, শত শত বই বেরোচ্ছে। তার মধ্যে নিজের এই লেখাটুকু আসলে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারলো সেই জায়গাতে, সেই হ্যাঁ। চিন্তাটা থেকে যায়। একটু জানতে চাইবো যে স্টেজ নিয়ে এখন বেশ ব্যস্ত আছেন আপনি, এবং গতবার যখন আমাদের এই আয়োজনে আপনি এসেছিলেন তখনও একটা স্টেজ শো নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার একক সঙ্গীতানুষ্ঠান, সেটা কেমন ছিল? সেটা খুব ভালো সাড়া পেয়েছি, এত দর্শক এসেছে, অনেককে ঠিক মানে বসতেও মানে এক্সপেকটেশনের বাইরে চলে গেছে, আচ্ছা। এত দর্শকের সাড়া পেয়েছি। তো সেই জায়গা থেকে সেই যাত্রাপথের আনন্দগান, সেই অনুষ্ঠানের নাম ছিল আমার, সেখানে 16 থেকে 80 বছর বয়সে রবীন্দ্রনাথের গানগুলো, কবিতাগুলো আমরা ওভাবে সাজিয়েছিলাম। আর এই আলিয়াসে যেটা করব সেটাও রবীন্দ্রনাথের এই বঙ্গে লেখা, মানে বাংলাদেশে লেখা গানগুলো নিয়ে, বাউল কীর্তনঙ্গের গানগুলোকে নিয়ে আমার একটা অনুষ্ঠান হবে। সেটা 21 তারিখে? সেটা 21 তারিখে, আচ্ছা। 21 মে। আচ্ছা। তারপরে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান, সেটা জার্মানিতে রবীন্দ্রনাথ যখন ছিলেন, পুরো পৃথিবী তো ভ্রমণ করেছেন, বিশেষ করে জার্মানিতে যখন উনি গেলেন, 3 বছর উনি গিয়েছেন, পরপর 3 বছর। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে, তারপরে সেটার প্রভাব, সেখানে গিয়ে উনি 14টা গান রচনা করেছেন, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে একটা অনুষ্ঠান করছি, সেটা জার্মান কালচার ইনস্টিটিউটে, গেটে ইনস্টিটিউটে। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের বিভিন্ন দিককে আপনি বারবার তুলে আনবার চেষ্টা করেন, এই আইডিয়াগুলো আসলে কিভাবে ডেভেলপ করে আপনার মধ্যে? যখনই আমি এটা নিয়ে ভাবি, দেখি ওটাই একটা মহাসমুদ্র। আচ্ছা, তো ওটা নিয়ে কাজ করতে গিয়ে তারপরে আরও পড়াশোনা আসে, আরও অনেক কিছু, সেটাকে একটা সাবজেক্ট করে, মানে আমি দেখছি যে আমি যদি ফুল, পাতা, বকুল ফুল বা পারুল বা শিমুল, বসন্ত, গ্রীষ্ম, মানুষের দুঃখ কষ্ট, আনন্দ বেদনা, আমি যাই যেটাকেই একটা সাবজেক্ট করি না কেন, সেটা দিয়েই একটা বড়সড় উৎসব আমি করতে পারবো। প্রতিটার জন্য আসলে আলাদা আলাদা করে আপনার আবার ভ্রমণ, সঙ্গীতানুষ্ঠান করা যাবে। যাবে। একটি সঙ্গীতানুষ্ঠান মানে আপনার একক সঙ্গীতানুষ্ঠান করবার আগে কতদিনের পরিকল্পনা থাকে বা কিভাবে আপনি সাজিয়ে থাকেন পুরো জিনিসটা? এইটা যেমন যেটা আমার যেই অনুষ্ঠানটা আসতে চলেছে সেটা খুব বড় করে হোয়েন টেগর ইন জার্মানি এই টাইটেলে, মানে তাহলে ওইটা আমার 6-7 মাসের একটা কাজ ছিল। আচ্ছা, সেটা নিয়ে আমি ভাবছি, মানে একটা রিসার্চ করেছেন 6-7 মাস ধরে? রিসার্চ করেছি। তারপরে সেখান থেকে গানগুলোকে পিক করা, গানগুলো তো থাকি, কতগুলো গান গাইবো সেই বিষয়টা। হ্যাঁ, সেটাই। এই 14টা গানটা তো গাইতে পারছি না, কিছু কিছু গানের কথা বলতে হচ্ছে, সেখানে গিয়ে কি হলো, কি প্রদর্শনী হলো, গল্পগুলো, এবং এইটা একটা খুব সুন্দর একটা দিক আমি এখানে দেখেছি, যে যখন রবীন্দ্রনাথ এত বড় একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, কিন্তু যখন উনি জার্মানিতে গেলেন, তাকে বিশেষভাবে তার জন্মদিন পালিত হলো, যেটা ইউরোপে মানে সারা বিশ্বের আর কোথাও ওভাবে হয়নি। হ্যাঁ, তার সাথে আইনস্টাইনের যে সম্পর্ক, যার চিত্র প্রদর্শনীটা, সেটা খুব সাকসেসফুল হলো। তার রবীন্দ্র জন্মজয়ন্তী ওখানে পালিত হলো রবীন্দ্রনাথকে নিয়ে, সেটা নিয়ে রবীন্দ্রনাথ ভীষণ আপ্লুত ছিলেন এই জার্মানি নিয়ে। আচ্ছা, তো এরকম আর কি, অনেক না জানা বিষয় চলে আসে না, এবং মানুষ যারা আপনার গান শুনতে আসে তারা অনেক অজানা গল্পও জানতে পারে। হ্যাঁ, তা তো জানতে পারে, গানের পেছনের গল্প থাকে। যেমন রবীন্দ্রনাথ জার্মানিতে গিয়ে একজনের আতিথেয়তাতে এত মুগ্ধ হলেন, তখন উনি ওই জনপ্রিয় গানটা লিখলেন, মধুর তোমার শেষ যে না পাই। হ্যাঁ, আরো একটি গান শুনি আবার। কোন গানটি শুনছি? শিওর, আবার একটা জনপ্রিয় গানই করার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি। না চাহিলে যারে পাওয়া যায়,
না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বাহ, মনে হচ্ছিল একটু শুনতে পারলে ভালো হতো। রবীন্দ্রনাথের গানগুলোই আসলে এমন যে সকালবেলা, বিকেলবেলা বা দুপুরবেলা বা রাতের বেলা যখনই শুনি না কেন সেটা একটা আলাদা আলাদা অনুভূতি মনে হয় তৈরি করে, তাই না? আপনার গান রেওয়াজ করবার সময়টা কখন, মানে কোন সময়টাকে বেছে নেন? সব সময়কেই বেছে নিয়েছি এখন, যখনই মনে হয় কাজের ফাঁকে ফাঁকে হারমোনিয়াম থাকেই গান করি। হ্যাঁ, ওরকম এখন মনে হয় যে আগে একটা সময় বেঁধে রাখতাম, আচ্ছা। সকালে করব, সন্ধ্যাবেলা নির্দিষ্ট করব, একটা সময় নির্দিষ্ট থাকতো। সময়। এখন আর সেটা নেই। এখন সকালে তো থাকছেই, সন্ধ্যাবেলা তো থাকছেই, আর সারাদিন যত আমার গান মনে হচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছি, একটু একটু করে practice করছি। রবীন্দ্রনাথের গানগুলো বা রবীন্দ্রনাথের যে জীবন চর্চা বা যে বোধ যেটা আপনি লালন করেন সেটা এতটাই প্রবল যে মৌলিক গানের প্রতি আপনার কখনো আগ্রহ কাজ করেনি? মৌলিক গান আসলে আমার মনে হয় আমি বোধহয় গাইতে পারবো না। কেন, এটা কেন তবে- মনে হয়? কারণ ওই রবীন্দ্রনাথের গানের মধ্যে ডুবে থাকার একটা ব্যাপার থাকে। আর এই গানগুলোর চর্চা করতে করতে এমন একটা জায়গায় যাই, কারণ এই যে না চাহিলে যারে বা হৃদয়ের একুল ওকুল বা যে প্রেমের গানই আমি করি না কেন, আমার ওই খিদেটা থাকে না যে আমার একটা নতুন করে মৌলিক গান গাইতে হবে। রবীন্দ্রনাথের গান তো আছে, সেগুলো তো খুব আধুনিক, সেগুলো নিজের মতো করে গাই। আচ্ছা, দীর্ঘ সময় আপনি শিক্ষকতা করেছেন। দীর্ঘ সময়। হ্যাঁ, এখন নিজের একটা স্কুল আছে, সেখানে শেখাচ্ছেন, মানে কেমন লাগে নতুনদের মধ্যে? আপনি যেভাবে আসলে ছোটবেলায় রবীন্দ্রনাথকে যেভাবে দেখেছেন, এখনকার বাচ্চারা রবীন্দ্রনাথকে আরেক রকম ভাবে নিশ্চয়ই দেখে, যেহেতু সময় পরিবর্তন তো হয়েছে, চিন্তা ভাবনার পরিবর্তন হবে, সেখান থেকেও আপনি নিশ্চয়ই কিছু শিখেন। মানে কেমন লাগে, এই জার্নিটা কেমন? আসলে আমার 14 বছর আমি স্কুলে শিক্ষকতা করেছি, এখন নিজের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তো এই 14 বছরে আমি যেটা দেখেছি সেটা হলো গান সবাই পছন্দ করে। গান বাচ্চারা ক্লাস 8 পর্যন্তই মূলত করাতাম, মজা করে এই গানটা শিখতো। এবার কতটা আমি ওদেরকে ওই অর্থটা বোঝাতে পারছি, হ্যাঁ। কতটা কানেক্ট করতে পারছি, গানের পেছনের গল্প, এই এত কিছু বলে গানটাতে ফিরে আসা। হ্যাঁ, হ্যাঁ, কাজে আগ্রহ খুব। বাচ্চারা ভীষণ গান পছন্দ করে। আচ্ছা। ওরা তো আর বোঝে না কোনটা রবীন্দ্রনাথের গান। হ্যাঁ। মজা করে জোনাকি কি সুখে ডানা দুটি মেলেছ, বা বা আমরা ফুলে ফুলে সবাই ঢলে ঢলে। রাজা। হ্যাঁ, হ্যাঁ। ফুলে ফুলে ঢলে ঢলে গান খুব মজা করে গায়। এমনি সামনের দিনগুলো তার কি চিন্তা আছে, মানে কিভাবে কাজ করতে চান রবীন্দ্রনাথের, আর কোন কোন জায়গাগুলো নিয়ে এখনো ভাবছেন যে আসলে কাজ করবার আছে? আমি আসলে যখন থেকে প্রফেশনালি কাজ করা শুরু করেছি শিক্ষকতার বাইরে, তখন থেকে চেষ্টা করেছি বিষয় ভিত্তিক অনুষ্ঠান করার। হ্যাঁ, যেমন সেটাই আমার এখন সামনে, সেটাই পরিকল্পনা থাকবে, বিষয় ভিত্তিক। এই যে আমি যেমন এখন বাউল কীর্তন এবং এই বঙ্গের গানগুলো করব। তারপরে ঢাকায় রবীন্দ্রনাথের ঢাকায় রবীন্দ্রনাথ যখন এলেন প্রথমে তো ঢাকায় আসেননি, ওই কুষ্টিয়া ওদিকে এসেছেন, কুষ্টিয়া শিলাইদা বা প্রতিশোর ওই দিকটায় এসেছেন। ঢাকায় উনি অনেক পরে এসেছেন। এই ঢাকায় আসা 2026-এ এসে 100 বছর পূর্তি হলো। হ্যাঁ, তো এটা ইচ্ছে আছে যে ঢাকায় রবীন্দ্রনাথ এলেন, কি করলেন সেটা নিয়ে অনুষ্ঠান করব। এটা একটা ওই যে বিষয় ভিত্তিক। আর তারপরে হবে আমার একটা অনুষ্ঠান নতুন রবীন্দ্রনাথের গানের খোঁজে, মানে অল্পশ্রুত রবীন্দ্রনাথের গান। আচ্ছা, যেগুলো আমরা খুব একটা শুনি না, একেবারেই শুনিনি। কিছু গান আছে যেমন স্বরলিপি নেই, গানটা আছে, সুর আছে কিন্তু স্বরলিপিটা করা হয়নি। সব গানে 2500-এর বেশি গান, তার মধ্যে 2050 বা 30 গান এরকম গানের স্বরলিপি আমরা পাই, বাকি গানের স্বরলিপি পাই না। ওখান থেকে কিছু নিয়ে বা কম শোনা গানগুলো নিয়ে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। সেটা প্রতি বছর হবে এবং সেখানে ভালো ভালো নতুন যারা রবীন্দ্রনাথের গানের চর্চায় করে তারা ওই উৎসবে আসবে। বাহ, অনুষ্ঠানটাই হবে অল্পশ্রুত রবীন্দ্রনাথের গান। দারুণ।
এভাবেই রবীন্দ্রনাথ আপনাকে ঘিরে থাকুক, আর নান্দনিক চিন্তা ভাবনা নিয়ে আপনি আমাদের জুড়ে থাকুন, এমনটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর বললে তুমি এতক্ষণ। ভালো থাকবেন। ভালো থাকো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।